স্বাগত আপনাদের আরও একবার জাঞ্জিবারের রাজধানী জাঞ্জিবার সিটিতে। জাঞ্জিবার মানেই হচ্ছে পৃথিবীর ভ্রমণ পিপাসুদের কাছে অনেক প্রিয় একটি ট্রাভেল ডেস্টিনেশন। এখানের সৌন্দর্য, ইতিহাস, খাবার, মানুষের সরলতা সবকিছুই ট্যুরিস্টদের কাছে অনেক আকর্ষণীয়। অথচ এই জাঞ্জিবারেরই রয়েছে করুণ আর কষ্টদায়ক কালো অধ্যায়, যা যে কোনো সভ্য ও প্রকৃত মানুষদের জন্য অনেক বড় একটি লজ্জার। এমনই কিছু আজ আমি তুলে আনবো আজকের এই পর্বে। সাত সকালেই আজকে হোটেল থেকে বেরিয়ে পড়লাম। এখনো চারদিকে স্বাভাবিক কর্মব্যস্ততা শুরু হয়নি, সবেমাত্র কিছু দোকানপাট, অফিস, মার্কেট ওপেন হচ্ছে। তবে আর কিছুক্ষণের ভিতরেই এই ব্যস্ত নগরী তার স্বাভাবিক রূপে ফিরে আসবে, যখন লোকাল এবং ট্যুরিস্টদের পদচারণায় চারদিক মুখরিত থাকবে। বন্ধ থাকা এই রেস্টুরেন্টটি সহ রাস্তার দুধারে আরো অনেক টেম্পোরারি রেস্টুরেন্ট বিকাল হতেই ওপেন হবে, যেখানে স্ট্রিট ফুডের পসরা বসে। গত রাত্রের খাবার আমি এখানেই খেয়েছিলাম। আজকে আমি সারাটা দিন জাঞ্জিবার সিটিতে ঘুরে বেড়াবো, যার অংশ হিসাবে প্রথমেই এসেছি স্লেভ ট্রেড মার্কেটে। $5 or Yes. 11,500 Yes, Tanzanian please. shillings, Yeah, shillings. or 5 USD. Okay. Let's go inside and then later I can pay. Sure. তবে কি জানেন, আমরা যে আদিম সমাজকে নগ্ন, বর্বর, অসভ্য হিসাবে চিহ্নিত করি, তখনও কিন্তু এই দাস প্রথা ছিল না। কারণ তখনও সমাজে কোনো শ্রেণী বৈষম্য তৈরি হয়নি। মূলত সামাজিক শ্রেণী বিভাগের কারণে এই দাস প্রথার তৈরি হয়। প্রথম দাস প্রথার অস্তিত্ব মেসোপটেমিয়াতে প্রায় 3500 খ্রিস্টপূর্বে দেখতে পাওয়া যায়। অন্ধকার যুগ থেকে মধ্যযুগ পর্যন্ত ইউরোপের অধিকাংশ এলাকায় দাস প্রথার প্রচলন ছিল। দুর্ভিক্ষ, যুদ্ধ ও শ্রেণীভেদ প্রথা যাদেরকে গুরুত্বহীন করে তুলেছিল, তারাই দাস প্রথার বলি হতো। অভাবগ্রস্ত, নিঃস্ব ও বিধবাদের অনেকেরই শেষ গন্তব্য ছিল এই কৃতদাস বাজার। 1873 সালে পূর্ব আফ্রিকার শেষ কৃতদাস বাজার বন্ধ হওয়ার পরে 1879 সালে ব্রিটিশ মিশনারিরা এই ট্রেড সেন্টারের উপরে ক্রাইস্ট চার্চ ক্যাথেড্রাল তৈরি করেন, যা আপনারা এখন দেখতে পাচ্ছেন। 2013 সালে ইউরোপীয় ইউনিয়নের অনুদানে এই ক্যাথেড্রাল মেরামত ও সংরক্ষণ করা হয়। এখানে রয়েছে একটি মিউজিয়াম। এখন আমি এর ভিতরে প্রবেশ করব। বিশপ স্টিয়ারের নেতৃত্বে নির্মিত এই ক্যাথেড্রালটি স্লেভ মার্কেট চার্চ নামেও পরিচিত। এটি মূলত মানুষের দুঃখ, কষ্ট ও বর্বরতার উপর বিশ্বাসের বিজয়ের একটি স্মৃতিস্তম্ভ। আপনি এখানে ঘুরে দেখার জন্য চাইলে গাইডের সহায়তা নিতে পারেন, নামমাত্র কিছু সম্মানী দিয়ে। Church building after. And then to go to see the monument, to show the original chain to fix slaves, and then you go to see the slave chamber, either way a place to keep slaves. End of the tour, you have extradition room. If you like to read, at depend your time. 1807 সালে ব্রিটেনে এবং 1808 সালে আমেরিকাতে আইন করে দাস প্রথা বিলুপ্ত করা হয়। এর অনেক পরে 1873 সালে গ্রেট ব্রিটেনের চাপে জাঞ্জিবারের তৎকালীন সুলতান সাইদ বারগাস একটি চুক্তি স্বাক্ষর করে এই অঞ্চলে দাস প্রথা অবৈধ বলে ঘোষণা করেন। এটা হচ্ছে স্লেভ মার্কেট। এক সময় মানুষ এখানে বিক্রি করা হতো। তো এটা বন্ধ হওয়ার পরে এটা একটা গির্জায় রূপান্তরিত করা হয়। এখানে নিয়মিত এখন যারা খ্রিস্টান সম্প্রদায় আছে, ওনাদের ধর্মীয় যে অ্যাক্টিভিটিস এখানে হয়ে থাকে। তো কালকে সন্ধ্যায় আমি যখন আমার হোটেলে ছিলাম, আমার হোটেল হচ্ছে একদমই গির্জার পাশেই, অর্থাৎ স্লেভ মার্কেটের ব্যাক সাইডে। তো আমি তখন তাদের যে সেই প্রার্থনা মিউজিক আর কি, ওই মিউজিকের শব্দ পাচ্ছিলাম। তখন এখানে আসলাম একবার দেখার জন্য। আসলে চিন্তা করতে কেমন লাগছে যে কেমন ছিল ওই সময়ের মানুষের জীবনযাত্রা, বা সেই সব দাস যারা অত্যাচারিত হইতো অন্য মানুষের কাছ থেকে, তাদের সম্পর্কে চিন্তা করলেই মন খারাপ হয়ে যায় একদম। কঙ্গোলিয়ান ঐতিহাসিক এলিকিয়া এম বোকোলো বিখ্যাত ফরাসি সংবাদপত্র লে মন্ডে লিখেছিলেন, আফ্রিকা মহাদেশ সম্ভাব্য সব উপায়ে তার মানব সম্পদ থেকে রক্তাক্ত হয়েছে, আর এটি হয়েছে সাহারা জুড়ে লোহিত সাগর দিয়ে ভারত মহাসাগরের তীরবর্তী বন্দরসমূহ হতে এবং আটলান্টিক জুড়ে। তিনি আরও লিখেছিলেন, লোহিত সাগরের মাধ্যমে 40 লক্ষ কৃতদাস, ভারত মহাসাগরের সোহালি বন্দরের মাধ্যমে আরও 40 লক্ষ, সম্ভবত ট্রান্স সাহারান কাফেলা পথ বরাবর 90 লক্ষ এবং আটলান্টিক মহাসাগর জুড়ে 1,10,00,000 থেকে 2 কোটি কৃতদাস আফ্রিকা মহাদেশ থেকে পাচার হয়েছে। একবার চিন্তা করে দেখেন, সেই সময় আফ্রিকা মহাদেশ থেকে কি পরিমাণে মানুষ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে দাস হিসাবে পাচার করা হয়েছিল, যেখানে বাদজানি নারী পুরুষ থেকে ছোট্ট শিশু পর্যন্ত।
চার্চের ভিতর থেকে এখন বের হয়ে যাচ্ছি। বাইরেও অনেক কিছু দেখার রয়েছে। মূলত যেখানে কৃতদাসদের বিক্রি করা হতো, মানে যেখানটায় উঠানো হতো বাজারে, ওই জায়গাটাই চার্চ তৈরি করা হয়েছে। আর প্রথমে এনে ওনাদের যেখানে রাখা হতো আন্ডারগ্রাউন্ডে কম্পার্টমেন্ট আছে, ওখানটায় আমি আপনাদেরকে পরে নিয়ে যাব। কৃতদাসদের গলায় শিকল দিয়ে বেঁধে রাখা হতো, চলতো নির্মম অত্যাচার। যদি কেউ পালিয়ে যাওয়ার চেষ্টা করা হতো, দেওয়া হতো কঠিন শাস্তি। গলার শিকলের সাথে ভারী কাঠের গুঁড়ি বেঁধে দেওয়া হতো যেন পরবর্তীতে আর পালিয়ে না যেতে পারেন। সেই সময়ের এইসব করুণ অবস্থা বোঝানোর জন্য এখানে কয়েকটা ভাস্কর্য রাখা আছে। এগুলি পাথরের তৈরি ভাস্কর্য হলেও আমার কাছে জীবন্তই মনে হয়েছে। এদের মুখের দিকে একটু তাকিয়ে দেখেন, এক্সপ্রেশনে কতটা ক্ষোভ, ঘৃণা, বিরক্ত নিয়ে দাঁড়িয়ে আছেন। এদের সাথে যতটা অন্যায় করা হয়েছে যেন তারই বিচার চাচ্ছে আমাদের কাছে। যুগে যুগে যত টুরিস্ট এখানে আসবে তাদের কাছে যেন সেগুলি বলে যাবেন। শোক, কষ্ট, দুঃখে ওরা যেন আজকে এখানে পাথর হয়ে দাঁড়িয়ে রয়েছে। মিশনারিজ অথবা চার্চ নিয়ন্ত্রিত সেন্ট মনিকা নার্সারি অ্যান্ড প্রাইমারি স্কুল রয়েছে এখানে। আমার মনে হয় বেশিরভাগই এখানে যারা আন্ডার প্রিভিলেজ ওরা পড়াশোনা করছে। আমি ভিতরটা ঘুরে দেখছিলাম আর চিন্তা করছিলাম, একটা সময় আইন করে পৃথিবী থেকে দাস প্রথা বন্ধ করা হয়েছে, কিন্তু পৃথিবী থেকে কি আসলেই দাস প্রথা বিদায় নিয়েছে? আমার তো মনে হয় না। যদি আপনি ভালো করে খেয়াল করেন দেখবেন পৃথিবীর শক্তিশালী রাষ্ট্রগুলি দুর্বল এবং গরিব রাষ্ট্রগুলির উপরে তাদের সাম্রাজ্যবাদ চাপিয়ে দিচ্ছেন। অনেকেই রয়েছেন কর্মক্ষেত্র কিংবা কর্পোরেট লাইফে প্রতিনিয়ত শোষিত হচ্ছেন, ন্যূনতম মজুরি পাচ্ছেন না। মেন্টাল হেলথ কিংবা হিউম্যান রাইটস বলতে যে কিছু একটা আছে, এগুলি যেন ওইসব কর্তৃপক্ষের অভিধানে একদমই নেই। এখন আমি আপনাদেরকে সেই আন্ডারগ্রাউন্ড চেম্বারে নিয়ে যাব যেখানে কৃতদাসদেরকে বন্দি করে রাখা হতো। Church, and then to go down here, you have the place where they keep slaves. You have the 2 rooms. The big one you stay 75 women and children. The small one you stay 50. Before with the 15 underground. After here then you go exhibition for reading, okay? এখানে দুটো চেম্বার রয়েছে যার ভিতরে অপেক্ষাকৃত বড়টিতে গড়ে 75 মহিলা এবং শিশু কৃতদাস রাখা হতো। ছোট চেম্বারটিতে গড়ে 50 জনের মতন পুরুষ কৃতদাস রাখা হতো। সেই সময় এখানে কোনো অক্সিজেন চলাচল কিংবা আলোর ব্যবস্থা ছিল না, যার ফলে অনেকেই বিক্রি হওয়ার আগে শ্বাসরোধ কিংবা খাবার না পেয়ে মৃত্যুর মতন করুণ পরিণতি ভোগ করতে হতো। অসুখ হলে ছিল না কোনো চিকিৎসা, উল্টো রেপ কিংবা ফিজিক্যাল অ্যাসাল্ট, এগুলি ছিল খুবই স্বাভাবিক ঘটনা। এখন যে ভেন্টিলেশন কিংবা লাইটিং এর ব্যবস্থা দেখতে পাচ্ছেন, এগুলি পরবর্তীতে ভিজিটরদের সুবিধার জন্যই করা হয়েছে। এই বড় চেম্বারটিতে তখন 75 জন মহিলা এবং শিশু কৃতদাস রাখা হতো। এখন আমরা ছোট চেম্বারটিতে চলে আসছি যেখানে 50 জন পুরুষ কৃতদাস রাখা হতো। এইগুলি হলো সেই সময়ের অরিজিনাল শিকল যা দিয়ে কৃতদাসদের এই অন্ধকার কুঠুরিতে বেঁধে রাখতেন। একবার চিন্তা করে দেখেন, এত ছোট কনজাস্টেড কম্পার্টমেন্টে কিভাবে এত মানুষ একসাথে বেঁধে রাখতেন। তারপরে আবার ছিল না সেই সময় পর্যাপ্ত আলো বাতাস চলাচলের ব্যবস্থা। এখন আমি আন্ডারগ্রাউন্ড কম্পার্টমেন্ট থেকে উপরের দিকে যাচ্ছি যেখানে একটি গ্যালারি রয়েছে। ওখানে কিছুক্ষণ কাটাবো যেখানে বিভিন্ন ধরনের দুর্লভ ছবি এবং লেখার মাধ্যমে জাঞ্জিবার স্লেভ ট্রেড মার্কেটকে তুলে ধরা হয়েছে। 8ম শতাব্দীতে এই অঞ্চলে আরবরা আসার আগে থেকেই কৃতদাস ব্যবসা বিদ্যমান ছিল, অর্থাৎ আরবরা কিন্তু এই কৃতদাস ব্যবসা শুরু করেননি। পরবর্তীতে 1690 দশকে জাঞ্জিবার সালতানাত অফ ওমানের সাথে একত্রিত হয় এবং তারপরেও এই কৃতদাস ব্যবসা চলছিল, যার কারণে কৃতদাস ব্যবসার ইতিহাস ওমানের ইতিহাসের সাথে নিবিড়ভাবে জড়িয়ে যায়। সোহালি উপকূল থেকে কৃতদাসদের জাঞ্জিবার হয়ে ওমান, ওমান থেকে পারস্য, বাকি আরব উপদ্বীপ এবং মধ্যপ্রাচ্যে নিয়ে যাওয়া হতো। জাঞ্জিবার এবং ওমান একত্রিত হওয়ার পর হাতির দাঁত, লবঙ্গ তথা মশলার পাশাপাশি দাস ব্যবসা এই অঞ্চলের সবচেয়ে বড় শিল্পে পরিণত হয়। 1850 দশকে জাঞ্জিবারের জনসংখ্যার 2/3 দাস বলে মনে করা হতো। তবে তার চেয়েও বেশি জঘন্য ছিল যখন জাঞ্জিবারের প্রত্যেক মুক্ত ব্যক্তিকেই একটা সময় কৃতদাস হিসাবে গণ্য করা হতো। তো এখন আমি স্লেভ মার্কেট থেকে বের হয়ে যাচ্ছি। আর সকাল হয়েছে, এখনো নাস্তা করা হয়নি।
আর আমি হোটেল থেকে খুব সকালেই বের হয়ে গেছি, সো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট হয়নি, তো বাইরে নাস্তা করব। রেস্টুরেন্টটি সবেমাত্র ওপেন হচ্ছে এবং আমি হচ্ছি ওনাদের ফার্স্ট কাস্টমার। সম্ভবত আমিই ছিলাম আজকের জাঞ্জিবার স্লেভ ট্রেড মার্কেটের প্রথম দর্শনার্থী। ব্রেকফাস্টের যে প্যাকেজটি নিয়েছিলাম তার দাম ছিল 12,000 তানজানিয়ান শিলিং, যার ভিতরে এই আইটেমগুলি ছিল। নাস্তা শেষ করে সোজা চলে যাব দারাজানি বাজারে। আমি এখন রয়েছি দারাজানি বাজার বা দারাজানি মার্কেটে। এটি হচ্ছে জাঞ্জিবার দ্বীপপুঞ্জের মেইন লোকাল মার্কেট, যা স্লেভ ট্রেড মার্কেট থেকে খুবই কাছে অবস্থিত, অথবা গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম জুমালা ট্রেন একদম তার সাথেই এই বিখ্যাত দারাজানি বাজার। সুলতান আলী বিন হামুদের জন্য 1909 সালে বোমানজি মানিকজি দ্বারা এই বাজারটি নির্মিত হয়েছিল, যা বর্তমানে ট্যুরিস্টদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা, যেখানে ওনারা ঘুরে দেখতে পছন্দ করেন, অথবা অনেকেই আছেন বিভিন্ন ধরনের মশলা সংগ্রহ করে নিয়ে যান। বর্তমানে দারাজানি বাজার মূলত স্টোন টাউনে বসবাসকারী সমস্ত স্থানীয়দের জন্য একটি এসেনশিয়াল ফুড মার্কেটে পরিণত হয়েছে, যেখানে সি ফুড, মাংস, ফল, শস্য, মশলা কিনতে পাওয়া যায়। মার্কেটটির পাশের দোকানগুলিতে ক্লোথ, ইলেকট্রনিক্স প্রোডাক্ট, সুভিনিয়ার সহ প্রায় সমস্ত ফ্যামিলি নিডসই পাওয়া যায়। আজকে হচ্ছে শুক্রবার, অর্থাৎ জুমার নামাজের দিন। এখানের স্থানীয় এক বাংলাদেশি ভাইকে আমি বলে রেখেছিলাম উনি যেন আমাকে এখানের সবচেয়ে বড় মসজিদে জুমার নামাজ পড়ানোর জন্য নিয়ে যান। ভাইটির কাছে আমি অনেক কৃতজ্ঞ, কারণ উনি আমাকে এই জার্নিতে অনেক হেল্প করেছেন। আমরা এখন বাজাজে চেপে মসজিদে জামিয়া অথবা গ্র্যান্ড মসজিদে যাচ্ছি জুমার নামাজ আদায় করার জন্য। আমি যখন দেশের বাইরে ঘুরতে আসতাম তখনও আব্বার সাথে দৈনিক 2-3 বার করে আমার কথা হতো। উনি ফোন করেই জিজ্ঞাসা করতেন নামাজ পড়েছে কিনা। বিশেষ করে যদি জুমার নামাজ হতো আর সেটা না পড়তাম উনি ভীষণ রাগ করতেন। এখনো মনে পড়ে থাইল্যান্ড ট্যুরের সময় জুমার নামাজের দিন কোনো একটা আইল্যান্ডে যাচ্ছিলাম, যার কারণে নামাজ পড়া সম্ভব হয়নি। তো নামাজের টাইমের পরে আব্বা আমাকে কল দিলেন এবং যখন উনি শুনলেন আমি জুমার নামাজ পড়তে পারিনি, উনি প্রচন্ডভাবে রাগ করলেন। আব্বা এখন বেঁচে নেই, কিন্তু চেষ্টা করি ওনার শেখানো মূল্যবোধ শিক্ষা নিয়ে পথ চলতে। আমাদের যাদের মা বাবা বেঁচে নেই, আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করেন, সবার আত্মার শান্তি কামনা করছি। আমরা এখন রয়েছি মসজিদে জামিয়াতে, অথবা এটি গ্র্যান্ড মসজিদ নামেও পরিচিত। ওমানের মহামান্য সুলতান কাবুস বিন সাইদের নির্দেশে 2017 সালে এটি নির্মিত হয় এবং উদ্বোধন করেন জাঞ্জিবারের রাষ্ট্রপতি ডক্টর আলী মোহাম্মদ শিন। এই মসজিদটি মূলত সালতানাত অফ ওমান এবং জাঞ্জিবারের মধ্যে গভীর ও ঐতিহাসিক সম্পর্কের প্রতিফলন হিসেবেই দেখা হয়। মসজিদটির প্রধান প্রার্থনা কক্ষে একসাথে 1300 জনের বেশি মানুষ নামাজ আদায় করতে পারেন, তবে বাইরের অংশে আরো 250 জন এবং মহিলাদের জন্য 300 জন ধারণ ক্ষমতার পৃথক আরো একটি কক্ষ রয়েছে। এটি শুধু প্রার্থনার কাজে ব্যবহৃত একটি মসজিদই নয়, বরঞ্চ আদর্শ জ্ঞান বিজ্ঞান চর্চা ও শিক্ষা কেন্দ্রও বটে। এখানে রয়েছে একটি ক্লাসরুম, ল্যাঙ্গুয়েজ ও কম্পিউটার ল্যাব, একটি মাল্টিপারপাস হল এবং সায়েন্স লাইব্রেরি। মসজিদের ভিতরটা অনেক সুন্দর এবং নান্দনিক। এর গঠনশৈলীতে রয়েছে ওমান, আফ্রিকা ও ইসলামিক স্থাপত্য শৈলীর নিদর্শন। আমি এখন ভিডিও অফ করব যেহেতু নামাজ পড়ব, তবে যখন খুতবা পাঠ করা হবে তখন কিছুটা অংশ আপনাদেরকে দেখাবো, কারণ ইমাম সাহেবের খুতবা পাঠ করার সময়টা আমার কাছে অনেক ভালো লেগেছিল। وأجره الله من قوته ونصره على أعدائه. اللهم صل وسلم وبارك على هذا النبي الكريم والرسول العظيم ومن كان مؤمنا بالله. নামাজ আদায় করে এখন আমি বেরিয়ে যাচ্ছি, তবে এখানে দেখতে পেলাম এক সময়ের সেই শোষিত শ্রেণীর একজনের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন শাসক শ্রেণীর লোকজন, এবং উভয় শ্রেণীর লোকজনই আজকে একই কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, যেখানে রাজা বাদশাহ থেকে শুরু করে রাস্তার ফকির একই কাতারে চলে আসতে পারেন। সমস্ত অহংকার, দাম্ভিকতা সবকিছু ঝেড়ে ফেলে দিয়ে মাথা নত করতে হয় মহান আল্লাহর কাছে।
লোকাল ট্রান্সপোর্ট ডালায় চেপে চলে আসলাম এয়ারপোর্ট এরিয়ার একটি বিখ্যাত রেস্টুরেন্টে, যেখানে টার্কিশ, ওমানিজ এবং জাঞ্জিবারের লোকাল খাবার পাওয়া যায়। আমরা নিয়েছিলাম টার্কিশ বিরিয়ানি উইথ বিফ কারি, সালাদ এবং চাটনি। তবে বেশি ভালো লেগেছিল এদের কোল্ড ড্রিঙ্কস এর স্বাদ এবং বোতলের সাইজও ছিল আমাদের দেশের দুটো কাচের বোতলের সমান। আমাদের দুজনের খাবারের বিল হয়েছিল 30,000 তানজানিয়ান শিলিং। একটা ব্যাপার আমার বেশ নজর কেড়েছে, এখানে নর্মাল রেস্টুরেন্টগুলিতেও এরা অনেক হাইজেনিক মেনটেন করেন, কোনো খাবারই হাত দিয়ে টাচ করেন না। কিন্তু আমি ঢাকার অনেক ভালো মানের রেস্টুরেন্টেও দেখেছি খাবার, রুটি, পরাটা হাত দিয়ে সার্ভ করেন, যেটা খুবই অস্বাস্থ্যকর এবং আমার কাছে অনেক বিরক্তকর। এখন আমি ফিরে যাব হোটেলে, তারপরে আবার বেরিয়ে পড়ব স্টোন টাউনে, ঘুরে দেখব জাঞ্জিবারের ঐতিহ্যবাহী কফি হাউস, বিশ্ববিখ্যাত শিল্পী ফ্রেডি মার্কারির বাড়ি এবং সন্ধ্যার পরে খেতে যাব জাঞ্জিবারের স্পেশাল সি ফুড। এই সব কিছু নিয়েই ফিরছি আগামী পর্বে। এই পর্বটিকে আর বড় না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। অনেক বেশি ভালো থাকবেন। হ্যাপি ট্রাভেলিং।